বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৯ জুন ২০২৪। আজকের আলোচনার বিষয় হলো যে সরকারিভাবে এই বাজেটে যে ঘোষণাটা দিয়েছে যে যারা বৈধভাবে আয় করে তাদের আয়কর হলো ৩০ ভাগ, আর যারা কালো টাকা রুজি করেছে তারা সাদা করবে তাদের জন্য হলো ১৫ ভাগ। এটা নিয়ে বাংলাদেশের মোটামুটি একটা বেশ আলোচনা সমালোচনা চলছে, টক শোতে এটা নিয়ে ব্যাপক আলোচনা। এবং এই ফাঁকে দিয়ে পুলিশের প্রধান বেনজিরের সম্পদ নিয়েও একটা আলোচনা সমানতালে চলছে। আমি কিছু পরামর্শ দিতে চাই। আমার পরামর্শটা অনেকটা হাস্যকর হবে, তারপর আমি বাস্তবের আলোকে কথা বলতে চাই। কারণ আবেগ দিয়ে দেশ চলে না, সবসময় যুক্তি দিয়েও দেশ চলে না, সবসময় আইন দিয়েও কোনো দেশ চলে না। আবেগ, বিবেক, বুদ্ধি, আইন, লোকাচার, কাস্টম সব মিলে একটা সমাজ চলে, একটা রাষ্ট্র চলে। আমি আইন পেশায় আছি আজকে ৩০ বছর। আমি জানি বাংলাদেশের আইনের অবস্থাটা। বাংলাদেশের আইনটা হলো, একবার যদি কোনো ব্যক্তি কোর্টে আসে, মোটামুটি সে ২০, ২৫, ৩০ বছর পর্যন্ত সে নির্ভীদে সে তার নিজেকে মুক্ত রাখতে পারবে, বিশেষ করে দেওয়ানি মামলাগুলোর ক্ষেত্রে। আজকে যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে আলোচনা করা হচ্ছে, যাদের টাকা সাদা করার কথা হচ্ছে, আমার একটা মতামত হলো, যেমন দক্ষিণ আফ্রিকায় ট্রুথ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নামে একটা কমিশন হয়েছিল, বিশ্বে প্রথম। আর বিশ্বে দ্বিতীয় হয়েছিল 1/11-এর সময় বাংলাদেশে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের শাসনামলে একটা ট্রুথ কমিশন করা হয়েছিল। অনেকে এটা সমালোচনা করেছেন, কিন্তু আমি তখনও এটার পক্ষে ছিলাম, এখনও আমি পক্ষে। ওই ট্রুথ কমিশনে বাংলাদেশের দুর্নীতিবাজ বহু আমলা তারা গোপনে গোপনে তারা নাম লিখিয়েছিল, যে তারা তাদের অপরাধ স্বীকার করেছে এবং তারা কিভাবে সেখান থেকে মুক্তি পাবে এই নিয়ে তারা আলাপ আলোচনাও চলছিল। একটা পর্যায়ে যখন মঈন এবং ফখরুদ্দিনের শাসন শেষ হয়ে যায়, তখন বাংলাদেশ থেকে ট্রুথ কমিশনটাকে বিলুপ্ত করা হয়ে যায়। কিন্তু অনেকে এটা সমালোচনা করেছে, আমি এটার পক্ষে তখনও ছিলাম, এখনও ছিলাম। এবার আসি মূল কথাতে। আমাদের দেশে বর্তমানে একটা ট্রুথ কমিশন গঠন করা অত্যন্ত জরুরি। কারণ ধরেন আপনি ২০০ দুর্নীতিবাজ আমলার সন্ধান পেলেন বা ৫০০ আমলার সন্ধান পেলেন, এই ৫০০ আমলার বিরুদ্ধে যদি আপনি জেলা পর্যায়ে কিংবা বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন করেন, এই লোকগুলোর মামলা শেষ হতে কমপক্ষে ৫ বছর সময় লাগবে। এর মধ্যে যদি ওই সব বিচারকরা যদি দুর্নীতিবাজ হয়ে যান, যদি বিচারকরাই আবার দুর্নীতি হন, তাহলে রাষ্ট্র সেখানে কোনো সুবিধা করতে পারবে না। যদি রাষ্ট্রের নিযুক্ত কোনো আইনজীবী থাকেন, তিনিও যদি দুর্নীতিবাজ হন, তাহলে সেখানে এই মামলায় কোনো ফল বা বেনিফিট বা প্রতিকার পাওয়ার সুযোগ থাকবে না। কারণ বাংলাদেশে কাকে বসাবেন? আমাকে বসান, দেখবেন আমার কদিন পর আমি গাড়ি বাড়ি করার জন্য পাগল হয়ে যাব। এখন যারা বিচারক থাকবেন, তারা যে সৎ, এটার গ্যারান্টি কে দিবে? ওই কোর্টে যিনি সরকারি উকিল থাকবেন, রাষ্ট্র যা বা সরকার যাক যে উকিল সাহেবকে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব দিবেন, সে যে সৎ থাকবে শেষ পর্যন্ত, এটারও বা গ্যারান্টি কি? গ্যারান্টি নেই। আচ্ছা ধরলেন যে নিম্ন বা বিভাগীয় ট্রাইব্যুনালগুলোতে এই লোকটার পানিশমেন্ট হইল, এরপর এই লোকটা আবার আপিল করবে কোথায়? হাইকোর্টে। আবার হাইকোর্টে যদি সে ঠকে যায়, তাহলে সে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সে আবার আপিল করবে। যদি সে হাইকোর্টে ঠগে, তাহলে রাষ্ট্র আবার সুপ্রিম কোর্টে যাবে। মূল কথা হলো, তাহলে এই এক একটা মামলা নিষ্পত্তি করতে কমপক্ষে 10 থেকে 15 বা 20 বছর সময় লেগে যাবে। এই ফাঁকে যিনি অভিযুক্ত তিনি মারা যাবেন, তার যে সম্পদ যেগুলো আছে, রাষ্ট্র হয়তো কিছু বাজেয়াপ্ত করেছে, কিছু করেনি, সেই সম্পদে তার সন্তানরা এই সব সম্পদ সরিয়ে ফেলবে, তছরূপ হবে। সবচেয়ে বেটার হয় বাংলাদেশে যারা দুর্নীতিবাজ, মহামহা দুর্নীতিবাজ, এদের 500 হোক আর 1000 হোক, তাদেরকে চিহ্নিত করে একটা ট্রুথ কমিশন করে তাদেরকে বলে দেওয়া হোক, এই লোকটা অবসরে গেলে যদি ধরুন একজন ডিসি বা একজন সচিব, তিনি অবসরে গেলে 1 কোটি টাকার মতো বা 1.5 কোটি টাকার মতো তিনি, এটা কি বলে, অবসরকালীন তিনি ভাতা পাবেন এককালীন। তাহলে তার বিরুদ্ধে যদি মামলা হয়, তাকে প্রথমে সে যেটা পেত 1 থেকে 1.5 কোটি বা যাই হোক 50 লক্ষ, তাকে এই টাকাটা দিয়ে দেওয়া হোক। এরপরে যদি সে দেখাতে পারে যে সে তার বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করেছে, তাহলে ওই সাব রেজিস্ট্রি অফিস থেকে তো আমরা সরকার ইচ্ছে করলেই তথ্য সংগ্রহ করতে পারে তিনি কত টাকার সম্পদ বিক্রি করেছেন। ওই সম্পদ বাবদ টাকাটা তাকে দিয়ে দেওয়া হোক। বা সে যদি শ্বশুরবাড়ি থেকে একটা ফ্ল্যাট পায় বা একটা ভূমি পায়, জমি পায়, সেটা বিক্রি করে যদি সে কোনো টাকা পায়, সেই টাকাটা তাকে দিয়ে দেওয়া হোক। এইগুলো যেগুলো তার বৈধ, এই টাকাটা তাকে দিয়ে বাকি যে টাকাগুলো, এই টাকাগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হোক বা রাষ্ট্রের ফান্ডে চলে যাওয়া হোক। এইভাবে যদি আমরা 200, 500 এইভাবে বড় বড় দুর্নীতিবাজ আমলা হোক বা কর্মচারী হোক বা পিয়ন হোক, যেই দুর্নীতি করে,
তাদের টাকাগুলো যদি আমরা অর্থগুলো যদি আমরা রাষ্ট্রের কোষাগারে আমরা জমা করতে পারি, তাহলে রাষ্ট্রের কোষাগার ফুলে যাবে, রাষ্ট্রের যে টাকা অনেক বেড়ে যাবে। আর একটা সুবিধা হবে যে রাষ্ট্রকে বছরের পর বছর মামলা পরিচালনা করতে হবে না এবং এই মামলায় হারতে হবে না। আমার এই কথাটা যদিও অনেকে ভাববেন যে এই লোকটা কি বলে, আমি আবারও বলি, আমি আইন পেশায় আছি, আমি জানি বাংলাদেশের যতগুলো আইন আছে বেশিরভাগ আইনগুলো হলো দুর্নীতিবাজদের পক্ষে। আমরা মুখে যে যাই বলি, একবার যদি কেউ মামলায় ঢুকে তাকে মোটামুটি সে একটা নিরাপদ। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, বাংলাদেশে যদি কেউ একবার সাহস করে দুর্নীতি করে, তার পক্ষে সরকারি দল, বিরোধী দল, আলেম ওলামাদের একটা অংশ, বুদ্ধিজীবী মানে উকিল কে নাই, তার পক্ষে তাকে রক্ষা করার জন্য সমাজের সকল পক্ষ এগিয়ে আসে। শুধু তারাই বিরোধিতা করে যারা সুযোগ পায় না, যারা চেয়ারে বসার সুযোগ এখনো পায়নি, তারাই শুধু ফেসবুকে গরম গরম কথা বলে। সবাইকে ধন্যবাদ।